ফুটবলে একটা কথা আছে, অ্যাটাক উইন্স ইউ ম্যাচেস, ডিফেন্স উইন্স ইউ টাইটেলস। দ্বিতীয় অংশে ডিফেন্স হবে নাকি মিডফিল্ড, সেটার সাথে স্পেন চাইলে একটু হলেও তর্ক করতে পারে, কিন্তু প্রথম অংশের সাথে ফ্রান্সের একমত না হয় একেবারেই উপায় নেই। বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ, ফ্রান্স 0 স্পেন 2। দুর্ধর্ষ ফরাসি আক্রমণ আটকে গেল দুর্ভেদ্য স্প্যানিশ দুর্গের সামনে। এবং এই ম্যাচের ট্যাকটিক্যাল এবং পরিসংখ্যানের দিক দিয়ে আলোচনা নিয়েই প্যাভিলিয়নের আজকের ভিডিও। এই ম্যাচে বিজয়ী দল স্পেনকে দিয়েই আমাদের আলোচনাটা শুরু করা যাক। সেমিফাইনাল জয়ের মাধ্যমে স্পেন প্রথম দল হিসেবে এবারের বিশ্বকাপের ফাইনালে তাদের নামটা লিখিয়ে ফেললো, এবং সেটা অবশ্যই প্রায় 16 বছর পরে। 2010 সালে সর্বশেষ তারা যখন ফাইনালটা খেলেছিল, সেই ফাইনালটাও তারা জয়লাভ করেছিল। এবং বলে রাখা ভালো, সেই ফাইনালের আগে বা সেই বিশ্বকাপের আগে যে ইউরোটা ছিল, সেই ইউরোর চ্যাম্পিয়ন দলের নামও কিন্তু ছিল স্পেন। এবং এটাও বলে রাখা ভালো যে এই 2026 বিশ্বকাপের আগে সর্বশেষ যে ইউরো হয়েছে, সেই 2024-এর ইউরোতেও কিন্তু স্পেনের হাতে উঠেছিল শিরোপা। স্পেন ভক্তরা সম্ভবত তাদের দ্বিতীয় শিরোপার জন্য একটা আশা করতেই পারেন। তবে যে বিষয়টা নিশ্চিত সেটা হচ্ছে স্পেন ইতিমধ্যে ইতালির একটা চমৎকার রেকর্ড ছুঁয়ে ফেলেছে, এবং সেটা হচ্ছে টানা 37 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড। 2023 সালের মার্চের পরে এই স্পেন দল কোনো ম্যাচ পরাজিত হয়নি। আন্তর্জাতিক ক্ষেত্রে যদি বলা হয়, সেক্ষেত্রে তারা 28টা ম্যাচ জয়লাভ করেছে, 9টা ম্যাচ হয়েছে ড্র। অনেকেই হয়তো বলতে পারেন যে সর্বশেষ উয়েফা নেশনস লিগের ফাইনালে এই দলটা পর্তুগালের বিপক্ষে পরাজিত হয়েছিল, তবে যেহেতু সেই ম্যাচটা গড়িয়েছিল টাই ব্রেকারে, তাই অফিসিয়ালি সেই ম্যাচটাকে কিন্তু ড্র হিসেবেই ধরে নেওয়া হয়। পাশাপাশি এটাও বলে রাখতে হয় যে প্রথম ইউরোপীয় দল হিসেবে টানা 8টা নকআউট ম্যাচ, এবং সেটা মেজর টুর্নামেন্টের ক্ষেত্রে অর্থাৎ ইউরো এবং বিশ্বকাপ মিলিয়ে টানা 8টা নকআউট ম্যাচে জয়ের রেকর্ডটা গড়ে ফেলেছে স্পেন। এবং অবশ্যই এই স্পেন এই মুহূর্তে যখন তারা ফ্রান্সের মতো একটা দুর্দান্ত দলকে পরাজিত করে সামনের দিকে এগিয়ে গেল, তাদেরকে আসলে কোনো অংশেই পিছিয়ে রাখার কোনো রকমের সুযোগ নেই। এবং তার প্রধান কারণটা তাদের মিডফিল্ড, যে মিডফিল্ডটাই মূলত আটকে দিয়েছে ফ্রান্সের দুর্দান্ত আক্রমণ ভাগকে। গত ম্যাচে এই মিডফিল্ডে আসলে কে কে ছিলেন? অবশ্যই সেখানে লিড করছিলেন রদ্রি, ব্যালন ডিওর উইনার, যিনি 2024 সালে ব্যালন ডিওরটা জিতেছিলেন। রদ্রির সাথে সেক্ষেত্রে ছিলেন ফাবিয়ান রুইজ, এবং তাদের সামনে অবস্থান করছিলেন দানি ওলমো। এবং এই মিডফিল্ডটা তাদের যে বল পজিশন, তাদের যে ম্যাচ কন্ট্রোল করা এবং পাশাপাশি ডুয়েলগুলোতে জয়লাভ করা, প্রত্যেকটা ক্ষেত্রেই ফ্রান্সের চেয়ে এগিয়ে ছিল। ফ্রান্সের মিডফিল্ডের কথা যদি বলা হয়, এই ম্যাচে তাদের মূলত মিডফিল্ডার ছিলেন দুইজন। সেক্ষেত্রে তাদের 4-2-3-1 যে ফরমেশন, সেই ফরমেশনে তাদের ডিফেন্সের সামনে অবস্থান করছিলেন অরেলিয়া চুয়ামিনি, এবং তার সাথে ছিলেন আদ্রিয়ান রাবিও। এর সাথে হয়তো মাইকেল অলিসেকেও মিডফিল্ডার হিসেবে রাখা যেতে পারে। এবং তাদের সামনে অবশ্যই ছিলেন কিলিয়ান এমবাপ্পে, ওসমান ডেম্বেলে, এবং সেক্ষেত্রে ব্র্যাডলি বারকোলা এই ম্যাচটা শুরু করেছিলেন। তবে স্পেনের মিডফিল্ডের আলোচনাতেই আমরা যদি থাকি, সেক্ষেত্রে স্পেনের মিডফিল্ডের লিডার অবশ্যই রদ্রি, এবং তার যে ব্যালন ডিওর উইনিং পারফরমেন্সটা বা সেই মৌসুমে তিনি যে পারফরমেন্স দেখিয়েছিলেন তার ক্লাব ম্যানচেস্টার সিটি এবং স্পেনের হয়ে, সেই বিষয়টাই তিনি অনেকটা রেপ্লিকেট করেছেন এই ম্যাচে এসে। এবং এই ম্যাচটাই সম্ভবত তিনি তার এই বিশ্বকাপের যে মঞ্চটা বা এবারের বিশ্বকাপটা, সেখানেই তার সেরা ম্যাচটা তিনি খেলেছেন। এই ম্যাচে রদ্রির কাছ থেকে আসলে কি দেখা যায়নি? তিনি এই ম্যাচে বেশ কয়েকটা সময় ডিফেন্ড করেছেন। তিনি একেবারে দুই সেন্টার ব্যাকের মাঝে এসে তাদের যে আক্রমণটা সেটা শুরু করেছেন। তিনি প্রতিপক্ষের আক্রমণ ঠেকানোর জন্য বল বারবার ব্লক করেছেন। তিনি কিন্তু এর পাশাপাশি করেছেন বেশ কয়েকটা ইন্টারসেপশন, এবং তার সাথে ছিল রিকভারিও। এমনকি প্রতিপক্ষ যখন কর্নার নিচ্ছিল, সেখান থেকেও কর্নারগুলো আটকে দেওয়ার ক্ষেত্রেও কিন্তু রদ্রির একটা ভূমিকা ছিল। পাশাপাশি তার যে অ্যান্টিসিপেশন, প্রতিপক্ষ ঠিক কোন জায়গায় পাস দিতে পারে বা আক্রমণটা কোন দিক দিয়ে আসতে পারে, সেই জিনিসটা রদ্রি খুব ভালোভাবে রিড করতে পারছিলেন। এবং এর কারণেই এই স্পেনের বিপক্ষে ফ্রান্সের যে আক্রমণগুলো একের পর এক আক্রমণ নস্যাৎ করে দেওয়ার ক্ষেত্রে অবশ্যই রদ্রি একটা বড় ভূমিকা রাখছিলেন। এর পাশাপাশি বেশ কিছু সময় তাকে দেখা গেছে বল ডিস্ট্রিবিউশনেও চমৎকারভাবে পারফর্ম করতে। আর এই ব্যাপারটা আরও ভালো করেছেন তার যে দুই সতীর্থ এই মিডফিল্ডের ক্ষেত্রে, সেই ফ্যাবিয়ান রুইজ এবং অবশ্যই দানি অলমো। ফ্যাবিয়ান রুইজের ক্ষেত্রে তার যে বল রিকভারি করার বিষয়টা, সেটাও কিন্তু এই ম্যাচে ছিল বেশ চোখে পড়ার মতো। মোট 7বার তিনি বল রিকভারি করেছিলেন। এর বাইরে যদি আমরা ডুয়েলের কথা বলি, গ্রাউন্ড ডুয়েলে তিনি 7বার অবতীর্ণ হয়ে 5বারই কিন্তু জয়লাভ করেছিলেন। এবং সেই প্রায় ব্যাপারটা কিন্তু রদ্রির ক্ষেত্রেও সত্য। রদ্রিও কিন্তু এরিয়াল ডুয়েল এবং গ্রাউন্ড ডুয়েল দুই ক্ষেত্রেই চমৎকার পারফরমেন্স করেছেন এই ম্যাচে। বিশেষ করে যদি তার এরিয়াল ডুয়েলের কথা বলা হয়, 4বারই তিনি জয়লাভ করেছেন। গ্রাউন্ড ডুয়েলও তিনি বেশ ভালো করেছেন। দানি অলমো এই দুজনের সামনে অবস্থান করে তিনি মূলত ম্যাচের যে প্লে মেকিংয়ের কাজটা, সেটা অনেকাংশে করে দিচ্ছিলেন। এবং অবশ্যই এই ক্ষেত্রে বলে রাখা ভালো, দানি অলমোর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে টাইট স্পেসে এবং বিটুইন দ্য লাইন্সে তিনি খুব দারুণ পারফর্ম করে থাকেন। চমৎকার সব পাস তিনি বের করে দিতে পারেন। পাশাপাশি ফরওয়ার্ডদের উদ্দেশ্যেও যে আক্রমণটা রচনা করাটা, সেই কাজটাও কিন্তু দানি অলমো খুব ভালোভাবে করতে পারেন, এবং সেটা তিনি এই ম্যাচেও করেছেন। বলে রাখা ভালো যে স্প্যানিশদের মধ্যে এই যে নকআউট ম্যাচে অ্যাসিস্ট করাটা, সেটা কিন্তু এই মুহূর্তে দানি অলমোর চেয়ে করেননি কোনো বেশ স্প্যানিশ খেলোয়াড়। বা দানি অলমো এই মুহূর্তে করেছেন 8টা অ্যাসিস্ট, তা ইউরো এবং এই যে বিশ্বকাপ
ক্যারিয়ার মিলে, এবং তার সাথে এক্ষেত্রে রয়েছেন শুধুমাত্র সেস ফ্যাব্রিগাস, যিনিও আসলে 8টা অ্যাসিস্ট করেছিলেন। তাই দানি অলমোর এই বড় ম্যাচে পারফর্ম করাটা আসলে অনেকটাই অনুমিত ছিল এবং তিনি পারফর্মটা করেছেন। বিশেষ করে দ্বিতীয় গোলের ক্ষেত্রে পেদ্রো পোরো তিনি যে পাসটা আসলে রিসিভ করেছিলেন দানি অলমোর কাছ থেকে, দানি অলমো অনেকটাই ইমব্যালেন্স হয়ে পড়েছিলেন, কিন্তু তবুও একটা চমৎকার পাস বের করে দিয়েছিলেন, যে পাসটার কোনো জবাব আসলে ফ্রান্সের ডিফেন্সের কাছে ছিল না। পেদ্রো পোরোর জন্য 1-on-1-এ একটা চমৎকার ফিনিশিংই শুধু বাকি ছিল, সেই কাজটা তিনি যখন করলেন তখন স্পেনের বিপক্ষে ফ্রান্স পিছিয়ে গেল 2-0 ব্যবধানে, এবং এই ম্যাচটা ফরাসিদের আর কামব্যাক করার তেমন কোনো সুযোগ ছিল না। অন্য আরও কারণে। তবে এক্ষেত্রে ফ্রান্সের বিপক্ষে স্পেনের রক্ষণভাগের কথাটা একটু বিশেষ করেই বলতে হয়। স্পেন এই ম্যাচটা খেলতে শুরু করেছিল একটা চমৎকার রেকর্ড নিয়ে, সেটা হচ্ছে প্রথম 6 ম্যাচে তারা হজম করেছিল মাত্র 1টা গোল, এবং এই যে রক্ষণ ভাগটা সেটা যে স্পেনের হয়ে ফ্রান্সের বিপক্ষে একটা ভালো প্রতিরোধ গড়ে তুলতে পারে, এই ব্যাপারটা অনেকে আসলে আশা করেছিলেন। তবে সেই জিনিসটা মাঠের বাস্তবায়ন খুব ভালোভাবে যে ঘটবে সেটা হয়তো অনেকেই খুব ভালোভাবে বুঝতে পারেননি। একটু যদি গভীরে যে আমরা অ্যানালাইসিস করতে চাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে স্পেনের এই ম্যাচে শুরু করেছিলেন যে 4জন ডিফেন্ডার, সেক্ষেত্রে পেদ্রো পোরো ছিলেন রাইট সাইডে, লেফট সাইডে মার্ক কুকুরে, এবং মাঝখানে ছিলেন পাউ কুবার্সি এবং আইমেরিক লাপোর্তে, এবং তাদের প্রত্যেকের পারফরমেন্স এই ম্যাচেও আসলে ছিল টপ নচ। এবং একটু যদি আমরা দেখতে চাই, সেক্ষেত্রে পেদ্রো পোরো যখন এই ম্যাচটা রাইটে স্টার্ট করেছিলেন তাকে কিন্তু বেশ কিছু ক্ষেত্রেই সহায়তা করছিলেন লামিন ইয়ামাল, যিনি রাইট উইঙ্গার হিসেবেই ম্যাচটা শুরু করেছিলেন। তবে এইটাই যেটা আমরা বলছিলাম যে স্পেন কিন্তু আসলে যখন ডিফেন্ড করে তারা কিন্তু অ্যাজ এ ইউনিট খুব ভালোভাবেই ডিফেন্ড করে থাকে। তাদের মিডফিল্ডার এমনকি তাদের উইঙ্গাররাও অনেকটাই নিচে নেমে এসে প্রয়োজনে তাদের এই যে উইং ব্যাক কিংবা তাদের যে সেন্ট্রাল ডিফেন্ডার তাদেরকে সাহায্য করে থাকে। এই ব্যাপারটাই আমরা দেখলাম ফ্রান্সের বিপক্ষেও, যখন লেফট সাইডে অ্যালেক্স বাইনা সহায়তা করছিলেন মার্ক কুকুরেয়াকে, বিশেষ করে মাইকেল অলিসে এবং ওসমান ডেম্বেলেকে মার্ক করার ক্ষেত্রে। রাইট সাইডে সেটা দেখা গেছে পেদ্রো পোরো এবং লামিন ইয়ামালের বিপক্ষে, এমনকি লামিন ইয়ামাল তিনি তাদের ডিফেন্সিভ থার্ডে নেমে এসে কিলিয়ান এমবাপ্পেকে ফাউল করে তিনি বল বিপদমুক্ত করেছেন, এমন ঘটনাও কিন্তু এই ম্যাচে দেখা গেছে। এবং সেটা তাদের সেন্টার যে ব্যাক ডুও ছিলেন তাদের ক্ষেত্রেও আসলে প্রযোজ্য। পাউ কুবার্সি এবং আইমেরিক লাপোর্তে তারাও খুব ভালোভাবে আসলে বিপদ তারা অ্যান্টিসিপেট করতে পারছিলেন, এবং তাদের স্পেনের বিপক্ষে ফ্রান্সের যে ফরওয়ার্ডরা তাদের চমৎকার রানগুলোকে কিন্তু আটকে দিচ্ছিলেন, এবং এই কারণেই কিলিয়ান এমবাপ্পে খুব বেশি রান নেওয়ার সুযোগ পাননি এই ম্যাচটাতে। যেমনভাবে মাইকেল অলিসেও প্লে মেকিংয়ের ক্ষেত্রে বা চমৎকার সব পাসগুলো বাড়ানোর ক্ষেত্রে, থ্রু বল কিংবা কি পাস দেওয়ার ক্ষেত্রেও আসলে খুব বেশি সুবিধা করতে পারেননি। তাই ওভারঅল এই ম্যাচে স্পেনের ডিফেন্সটা ছিল আসলে টপ নচ, এবং শুধু এই ম্যাচ না, আসলে পুরো ম্যাচ বা পুরো টুর্নামেন্ট জুড়েই স্পেনের ডিফেন্সটা আসলে তাদের একেবারে পিকে যেন অবস্থান করছে। একটু যদি আমরা আরেক পরিসংখ্যানের দিকে তাকাই, সেক্ষেত্রে এই পুরো টুর্নামেন্টে স্পেন হজম করেছে মাত্র 1টা গোল 7টা ম্যাচ খেলে, এবং এটাও বলে রাখা ভালো যে প্রতিপক্ষ তাদের বিপক্ষে যে এক্সজি তৈরি করেছে, অর্থাৎ স্পেনের ক্ষেত্রে যে এক্সপেক্টেড গোল কনসিড করার বিষয়টা সেটা ছিল মাত্র 2.1, অর্থাৎ প্রতি ম্যাচে তারা মাত্র 0.31 গোল কনসিড করার ক্ষেত্রেই আসলে তারা ব্যাপারটাই তারা আসলে সেখানে এগিয়েছিল। অর্থাৎ প্রতিপক্ষ প্রতি ম্যাচ প্রতি আসলে 1টা করে গোলেরও পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি, এবং এই যেটা বললাম 0.31 স্পেনের বিপক্ষে যে এক্সজিটা জেনারেট হয়েছে, সেই ব্যাপারটা 1966 সালে যখন থেকে এই সকল পরিসংখ্যান রাখা হয় এরপরে আসলে বিশ্বকাপের ইতিহাসেই সর্বনিম্ন। এবং আরও একটা ব্যাপার এক্ষেত্রে সর্বনিম্ন হয়েছে, সেটা হচ্ছে 0.3 এক্সজি নিয়ে এই ম্যাচটা শেষ করেছে ফ্রান্স, এবং এইটা ফ্রান্সের ইতিহাসে কোনো নকআউট ম্যাচে, বিশ্বকাপের নকআউট ম্যাচে আসলে সর্বনিম্ন ছিল। এবং অবশ্যই এক্ষেত্রে বলতে হয় যে পুরো ম্যাচে মাত্র 3টা অন টার্গেট শট নিতে পেরেছে ফ্রান্স, এবং তার মধ্যে 2টো এসেছে একেবারে এক্সট্রা টাইমে, যখন 90+5 মিনিটে ওসমান ডেম্বেলে একটা, এবং সেই ওসমান ডেম্বেলেই 90+7 মিনিটের সময় 2টো শট নিয়েছিলেন অন টার্গেটে, যেটাকে আসলে উনাই সিমনকে সেভ করতে হয়েছিল। এর বাইরে অন টার্গেটে এই ফ্রান্সের কোনো ফরওয়ার্ড প্রথম শট নিয়েছেন ম্যাচের 81তম মিনিটে, এবং সেটাও এসেছিল দেজিরে দুয়ের কাছ থেকে। কিলিয়ান এমবাপ্পে এই পুরো ম্যাচে অন টার্গেটে কোনো শট রাখতে পারেননি। দেজিরে দুয়ের যে শটটার কথা বলা হচ্ছিল সেই শটের ক্ষেত্রে উনাই সিমনের একটা বাড়তি প্রশংসা করতেই হবে, কেননা মিডফিল্ড থেকে উড়ে আসা বলটাতে যেভাবে করে তিনি আসলে বলটা ক্লিয়ার করেছিলেন অনেকটা সুইপিং কিপিং করে, এবং সেই বলটা কিলিয়ান এমবাপ্পে পেয়েই যাচ্ছিলেন প্রায়, এবং তিনি কিন্তু বলের জন্য ছুটছিলেন। ডি বক্সের বাইরে এসে উনাই সিমন চমৎকারভাবে হেডেড একটা ক্লিয়ারেন্স করে, তবে সেই ক্লিয়ারেন্সটাও আসলে পুরোপুরি ক্লিয়ার করতে পারেনি বলটাকে, কেননা বলটা যায় দেজিরে দুয়ের কাছেই, এবং তিনি হয়তো একটু ইনডিসিশনে ছিলেন, কেননা গোল পোস্টে তখন উনাই সিমন নেই। তিনি কি শট নেবেন নাকি এমবাপ্পে কিংবা ডান পাশ থেকে দৌড়ে যাওয়ার ডেম্বেলেকে পাস দিবেন, সেই ব্যাপারটা নিয়ে হয়তো তিনি একটু দ্বিধায় ছিলেন। এরপর যখন তিনি শটটা নিয়েছিলেন ততক্ষণে উনাই সিমন আবার দৌড়ে বক্সের মধ্যে যে খুব চমৎকারভাবে আসলে সেই সেভটা করেন, এবং অবশ্যই স্পেনকে বিপদমুক্ত করেন, এবং ফ্রান্সের যে আসলে এই ম্যাচে আর ফেরা হবে না সেই জিনিসটা অনেকটাই আসলে নিশ্চিত করে দেন তিনি। এর বাইরে যদি আমরা অন্যান্য স্টার প্লেয়ার
প্লেয়ারদের মধ্যে লামিন ইয়ামালের কথা বলি, সেক্ষেত্রে প্রথম গোলে লামিন ইয়ামালের একটা চমৎকার অবদান ছিল। বিশেষ করে বাম পাশ থেকে মার্ক কুকুরিয়া যখন ক্রসটা করেছিলেন, সেই বলটা আসলে একেবারে অ্যাকুরেট ক্রস ছিল এমনটা বলার কোনো রকম সুযোগ নেই। সে বলটা রিসিভ করেছিলেন ফ্রান্সের লেফট ব্যাক লুকাস দিনিয়ে। প্রথমে তিনি মাথা দিয়ে বলটাকে আসলে রিসিভ করার চেষ্টা করেছিলেন, কিন্তু প্রথম টাচেই তিনি আসলে বলটা রিসিভ করতে পারেননি। বলটা তার মাথায় লেগে একটু উপরে উঠে যায় এবং লামিন ইয়ামাল, যিনি তার থেকে একটু দূরে অবস্থান করছিলেন, তিনি আসলে একটা বিপদের আশঙ্কা তিনি করতে পারছিলেন প্রতিপক্ষের জন্য, এবং সে কারণেই তার চমৎকার অ্যান্টিসিপেশন দিয়ে তিনি আসলে বলের জন্যই দৌড়ান এবং সেই বলটাও তিনি প্রথমে উইন করেন। চমৎকারভাবে কাঁধ দিয়ে বলটা নামিয়ে যখন তিনি সামনে বলটাকে ফেলেন, লুকাস দিনিয়ে বুঝতে পারেননি যে লামিন ইয়ামাল এভাবে করে আসলে তার এই কাছ থেকে বলটা কেড়ে নিতে চাইবেন, বা তাকে আসলে তার কোনো সতীর্থ ওইরকম কোনো সিগন্যালও দেননি। এই কারণেই দিনিয়া যখন ঘুরে বলটাকে ক্লিয়ার করার চেষ্টা করেন, তখন তার লাথিটা সরাসরি লেগে যায় লামিন ইয়ামালের গায়ে এবং রেফারি সেখানে অবধারিতভাবেই একটা পেনাল্টি কল করেন এবং ম্যাচের প্রথমার্ধেই এই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন মিকেল ওয়ারজাবাল, যেটা ছিল এই টুর্নামেন্টে তার পঞ্চম গোল। এবং অবশ্যই নকআউটে যে গোলটা খরার তিনি ভুগছিলেন, সেই গোল খরাটাও কিন্তু তিনি আসলে কাটিয়ে ফেললেন এবং এর মাধ্যমে আসলে অনেকটাই নিশ্চিত হয়ে যায় যে এই ম্যাচে আসলে লিড করছিল স্পেন এবং এর পরবর্তীতে তাদের আক্রমণের ধার কিন্তু আরও বাড়ে। ম্যাচের দ্বিতীয়ার্ধে যেমন আমরা দেখেছিলাম যে পেদ্রো পোরোর গোলে স্পেন তাদের লিডটাকে ডাবল করে ফেলে। এর পরবর্তীতে লামিন ইয়ামাল একটা গোল করেছিলেন, যদিও সেটা অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। তবে স্পেন এই ম্যাচটা তাদের আধিপত্য নিয়েই কিন্তু পুরোপুরি ম্যাচটাকে তারা শেষ করতে পারে। 2-0 ব্যবধানে জয়ে স্পেন এই টুর্নামেন্টে সবচেয়ে গোল হজম করলো, কিন্তু এর মানে কোনোভাবেই এইটা নয় যে স্পেন এই ম্যাচে আগলি ফুটবল খেলেছে বা তাদের ফুটবল দেখার জন্য চোখের জন্য আসলে ভালো ছিল না। বরং ফ্রান্সকে এই ম্যাচে অনেক বেশি বিবর্ণ এবং নিষ্প্রভ দেখিয়েছে। বিশেষ করে ফ্রান্স যখন গ্রাউন্ডে খেলে পর্যাপ্ত সুযোগ তৈরি করতে পারছিল না কিংবা শট নিতে পারছিল না, তখন এরিয়ালে ভালো একজন ফরওয়ার্ডকে নামানো যেত কিনা এই বিষয়টা নিয়ে হয়তো একটা প্রশ্ন থাকতে পারে। সেক্ষেত্রে ফ্রান্সের বেঞ্চে কিন্তু বসেছিলেন মার্কাস থুরাম কিংবা ছিলেন জন ফিলিপ মাতেতা। তাদের যে কোনো একজনকে নামিয়ে একের পরে দুই পাশ থেকে একের পরে ক্রস করে একটা গোলের সুযোগ তৈরি করা যেত কিনা সেই বিষয়টা নিয়ে দিদিয়ের দেশম হয়তো ভাবলেও ভাবতে পারেন। তবে দিদিয়ের দেশমের আসলে ভাবনা চিন্তা দিয়ে খুব বেশি কিছু এখন আর যায় আসে না, কেননা এই ম্যাচের মাধ্যমেই মোটামুটি নিশ্চিত হয়ে গেল যে এই বিশ্বকাপ শেষে ফ্রান্সের কোচিংয়ের দায়িত্ব তিনি ছেড়ে দিচ্ছেন। 2018 সালে তিনি ফ্রান্সকে চ্যাম্পিয়ন করেছিলেন, 2022 সালে ফ্রান্সকে রানার্স আপ করেছিলেন, এবারে সেমিফাইনাল থেকেই তাকে বিদায় নিতে হলো। এবং অবশ্যই তিনি হলেন সেই বিরল খেলোয়াড়দের একজন যিনি বিশ্বকাপ জিতেছেন কোচ এবং দলের অধিনায়ক হিসেবেও। তবে দিদিয়ের দেশমের ক্যারিয়ারে একটা বিশেষ জায়গা নিয়ে রাখবে স্পেন, কেননা স্পেনই হচ্ছে একমাত্র প্রতিপক্ষ যাদের বিপক্ষে মোট 5টা ম্যাচ, সর্বোচ্চ 5টা ম্যাচ পরাজিত হতে হয়েছে ফ্রান্সের এই কোচকে। 2024-এর ইউরো, 2025-এর নেশনস লিগের পর 2026-এর বিশ্বকাপ, টানা 3টা বড় মঞ্চে টানা 3টা সেমিফাইনাল স্পেন পরাজিত করলো ফ্রান্সকে। মোটামুটি এই ছিল আমাদের আজকের আলোচনা। এবং ফ্রান্স যেহেতু এই ম্যাচ থেকে হেরে তারা বাদ পড়ে গেল, তাদের আসলে অপেক্ষা করবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ কে হয়। অপরদিকে স্পেন, তারা 20 জুলাই যে ফাইনালটা অনুষ্ঠিত হবে সেই ফাইনালে তারা অপেক্ষা করবে তাদের পরবর্তী প্রতিপক্ষের জন্য, যে প্রতিপক্ষের নাম হতে পারে ইংল্যান্ড অথবা আর্জেন্টিনা। ফ্রান্সের বিপক্ষে স্পেনের এই ম্যাচের যে পারফরমেন্স, সেটা নিয়ে আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। এর বাইরে স্পেনের এই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ঠিক কতটুকু সেটাও জানিয়ে দিতে পারেন আমাদের মতামতের ঘরে। প্যাভিলিয়নের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।